ঝড়ের সময় কি করেন আপনারা? ঝড়ের সময় ওই মাথার তলা ঢুকে যায় বয়ে। ও এই ভিতরটা ঢুকে যান? হ্যাঁ, ভিতরে ঢুকে যায়। কি অবস্থা পার করছে দেখুন, একটু নিরাপত্তা বলে কিচ্ছু নাই। ফ্যানের অবস্থা দেখুন। ভাঙা গড়ার জীবনে স্বপ্ন টিকিয়ে রাখার অদম্য প্রচেষ্টায় চরের মানুষ জীবন ও জীবিকার তাগিদেই বসত বাঁধেন নদীর পাড়ে। কখনো ঘরবাড়ি ও আবাদি জমি খেয়ে ফেলে ক্ষুধার্ত নদী। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবনের শেষ কিনারায় উপনতি হতে হয়। অভিযোজনের নতুন নতুন প্রচেষ্টায় আশার আলো দেখেন এই নির্মল চরের মানুষ। এই চরে নিজেদের ঘর থাকলেও মনে সবসময় ভয় কাজ করে। কখন আবার বন্যা ও ঝোড়ো হাওয়াতে সব যেন হারিয়ে যায়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নির্মল চরের কিনারেই অবস্থিত জাজিরা চর ডুমরিয়া। এই জাজিরা চরের শেষ সীমান্তে অবস্থিত 7টি বাড়ি নিয়ে একটি গ্রাম, যার নাম নতুন রাজাপুর। পদ্মার ভাঙনে নির্মল চর ছেড়ে বসতি পেতেছিলেন জাজিরা চরের মানুষ, যেখানে হাসপাতাল নেই, হাট বাজার নেই, এমনকি নেই মানুষের জনসমাগম। একটু দূরেই প্রাইমারি স্কুল, তবে হাই স্কুল নেই। কৃষি আবাদ, পশুপালন ও মৎস্য চাষই হল এই চরের মানুষের জীবিকা। আজকে আমি ভারতের শেষ সীমানায় অর্থাৎ নির্মল চরের গ্রামীণ জনপদ তুলে ধরার চেষ্টা করব। বনমালী ঘাট থেকে শুরু করে একদম নির্মল চরের শেষ যে কটি বাড়ি আছে তা দেখাবো। সেখানকার মানুষ কেমন আছেন, তারা কিভাবে জীবন কাটাচ্ছেন, তাদের বাড়িঘর কেমন আছে। তো চলুন আমার সাথে। হ্যালো, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। আবারও চলে আসলাম বনমালী ঘাটে। তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, তো এটা হচ্ছে বনমালী ঘাট। আর এই বনমালী ঘাট থেকে রওনা দেব নির্মল চর। তো আজকে কিন্তু তাপমাত্রা প্রচণ্ড আছে, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। তো প্রচণ্ড গরমের মধ্যে চলে আসলাম আপনাদেরকে এই গ্রামীণ জনপদ দেখাতে। সো এখন আমি চলে যাব একদম সরাসরি নির্মল চর। সো ওই জায়গাটা দিয়ে আমি উপর থেকে উঠে চলে আসলাম। তো দেখুন বাইকে করে চলে আসছে। সো আমরা সামনের দিকে যাব। বাইকটাকে এখানে রেখেছি। এখানে কিছু মানুষজন স্নান করছে আর ছেলেগুলো খেলাধুলা করছে ফুটবল নিয়ে। আর এটার ওই পারে কিন্তু বাংলাদেশ। তো আমি ওই পারের দিকে যাওয়ার চেষ্টা করব, একদম বর্ডারের কাছে। সেখানে কিছু বাড়ি আছে, তো সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করব, একদম নির্মল চর। সো এই গরমের মধ্যে মানুষ কীভাবে ছাগল গরু চড়াচ্ছে। প্রচণ্ড গরম পড়ছে, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস।
এখন আমি যে জায়গাটা দিয়ে বাইক রাইডিং করছি এই জায়গাগুলো একসময় জলে ভরাট ছিল, কিন্তু এখন এই জায়গাগুলো খরা মরুভূমির মতো সাদা ধুধু বালি চিকচিক করছে। 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রায় বেরিয়ে পড়েছি নির্মল চরের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আর এই তাপমাত্রায় এখানকার মানুষ গরু ছাগল ভেড়া চড়াতে আসেন। কষ্ট করে জীবন পার করতে হয় এই চর এলাকার মানুষদের। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই যে জায়গাটাতে বাইক রাইড করে আসলাম, তো সেই জায়গাটা দাঁড়িয়েছিলাম মরুভূমির মতো সাদা বালি, তো সেই জায়গাটা দাঁড়িয়েছিলাম আর এই ভিতরে আসা হয়নি। তো আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু এই গ্রামের মধ্যে ঢুকছি। চুলের অবস্থা ঠিক নেই, 2 ঘন্টা মতো বাইক রাইড করলাম। বন্ধু এটা নির্মলচর তো নাকি? তো এটা হচ্ছে নির্মলচর, আর নির্মলচরের গ্রাম, আর গ্রামের ওই পারে কিন্তু বাংলাদেশ। সো চলুন নির্মলচরের গ্রামটা দেখিয়ে আসি আপনাদেরকে। প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে আপনাদেরকে দেখাতে আসলাম যেটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার এরিয়া। আর এই বর্ডার এরিয়ার মানুষগুলো কী অবস্থা থাকে, এখানে না আছে হসপিটাল। এই নির্মলচরের এই জায়গাটায় তেমন স্কুল নেই, ওই দিকের গ্রামগুলোতে স্কুল ছিল। তো এখানকার গ্রামের ছেলেরা হয়তো এটা দিয়ে, আমি যে পথটা দিয়ে আসলাম এটা দিয়ে হয়তো স্কুল যায়। তো গ্রামে ঢুকবো এবং গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সঙ্গে থাকুন। তো আমি এইরকম জায়গাটায় আসতে পেরে অনেকটা খুশি, বাট প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে বাইক রাইড করা অনেকটা টাফ ছিল, বাট যাই হোক কষ্ট করে হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন অবশ্যই। এই হচ্ছে আমার পথের সাথী। তো এই বাইকে করে আসলাম অনেকটা পথ। তো এটাই হচ্ছে নির্মলচরের গ্রাম। তো চলুন গ্রামগুলোকে দেখাই। আর এতক্ষণ যে ফুটেজে ভিডিওগুলো দেখছিলেন সেটা হচ্ছে এই ক্যামেরার মাধ্যমে। সামনে বর্ডার আছে, বর্ডারে যেতে পারলাম না, সেখান থেকে আর্মিরা আমাকে ফিরে আসতে বললো আর ভিডিও ডিলিট করে দিলাম। আর এই সাইডে কটা বাড়িঘর দেখতে পাচ্ছি, তো এটাই কিন্তু ভারতের শেষ সীমান্ত বলা যায়। ওই দিকেই হচ্ছে বাংলাদেশ। ওইদিকে গ্রাম আছে নাকি? এদিকে কটা বাড়ি আছে? ও, তারা কি ভারতেই থাকতো না বাংলাদেশ থেকে এসছে? ভারত এখানে অনেকদিন থেকে থাকে নাকি? হ্যাঁ, রাজাপুর ছিল, রাজাপুরে বাড়ি ছিল। ও, এটা কি বলছে, এটা কি রাজাপুর? এটা নতুন রাজাপুর। আর নির্মলচর কোনটা? নির্মলচর এই সাইডে নদীর ওই পার। আগে রাজাপুর ছিল, ভাঙা নদী ভেঙে তখন আবার যখন মাঝে ছিল, যখন আবার সব বাড়ি করেছি, তখন এখন বেঁচে গেল। অনেক কষ্টের জীবন যাপন তো, অনেক কষ্টের জীবন তো।
হ্যাঁ অনেক কষ্ট, 7 বার ভেঙেছে। অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম নির্মল চরের কিনারে, অর্থাৎ জাজিরা চর দুমরিয়ার কাছে একটি ছোট্ট গ্রাম নতুন রাজাপুর। আর এখানেই কয়েকটি বাড়ি দেখছি। তো এখানকার মানুষদের কাছ থেকে জেনে নিব তাদের সুখ দুঃখের ইতিহাস। এইটাই নতুন রাজাপুর হচ্ছে গ্রামের নাম, আর মৌজা হচ্ছে জাজিরা। আপনার দাদুর বংশ ছিল নাকি? না, আগে ছিল, দিয়ে ভেঙে গেছে, দিয়ে তারপরে আমরা বাড়ি করছি। ও, ভেঙে যাওয়ার পরে আবার নতুন করে বাড়িঘর করেন? বাড়ি করে। ও, আর এই দিকে আপনারা কখনো এই বন্যার জল আসতে দেখেছেন? হ্যাঁ, প্রতি বছরই আছে কম বেশি। আর আপনাদের এই যে ঘর বাড়ির যে অবস্থা, তো এটা তো ভারত অঞ্চলে পড়ছে। তো ভারতে তো সরকার ঘর দিচ্ছে, তো আপনারা ঘর পাননি? আমাদের এখানে ঘর ধরলেন রাজনীতি, কেউ হয়তো ওই প্রথম কিস্তি পেলো দিয়া, কেউ পাচ্ছে না, এরকম তো হয়। কেউ যদি পেয়েছে, সবাই পায় না। ও, এই গ্রামের প্রার্থী কে আছে এখন? বর্তমানে আছে অরুণ মন্ডল আছে। তো অরুণ মন্ডলের সঙ্গে কথা বলেন না আপনারা? রাজনীতির দুনিয়াটা খুব খারাপ। ও, নতুন কেউ এখানে আসেনি? আমাদের ভারত উন্নতি 50 বছরে এখন কারেন্ট এলো, আর ভারত উন্নতির পথে। ও, আপনাদের কারেন্ট ছিল না? এই তো 50 বছরে, আমার বয়স 52 বছর, এটা 52 বছরে এখন কারেন্ট এলো। 52 বছরে কারেন্ট এলো। একটু জল, আমাদের ওয়াটার লেভেল কোথায় নিচে নেমে গেছে, নদী কাছে, এই যে নদী সামনেই, এখান থেকে ওই ফ্লাড সেন্টারটা আছে, এখান থেকে 2 কিলোমিটার, এইদিকে আপনার 9.5 কিলোমিটার বর্ডার দূরে ভাঙনে ভেঙে চলে এলো আবার নতুন করে। অসুস্থ হলে তো আপনাদের কঠিন অসুবিধা। আমাদের এখানে তো কোনো রাস্তাই নাই না। আমাদের একটা মেন যদি রাস্তা করে, তবুও দেখেন সবথেকে মেন হচ্ছে আমাদের এখানে রাস্তা। ঘর বাড়ি আমরা তো যেভাবে হোক হয়তো কাটিয়ে নিচ্ছি, কিন্তু রাস্তাটাই তো মেন। রাস্তাটা না হলে কি করে হবে? এতদিনে তো রাস্তাটাই হলো না। এখানে কোনো মানে সরকারি লোক আসেনি মানে দেখাশোনা করতে, হয়তো আপনার তদন্ত করতে? আমরা তো এর আগে বন্যা হলে বন্যাতে আসি, তো বিডিও সাহেব, একবার বিডিও সাহেব ছিল আপনার এইখানে, সেইবার বন্যাটা অনেকটা বেশি হয়েছিল, সাংবাদিকরা এসেছিল, অনেক কিছু দেখেন আপনারা কেন আসছেন না এই ব্যাপার সাংবাদিক, আপনি আমাদেরকে না জেনে কেন চলে গেছেন, এরকম প্রশ্ন হয়েছিল। আর আপনাদের প্রত্যেকের, আমাদের এখানকার একটা বিষয় হয়েছে যে কিছু কিছু মানুষ 1 কাঠা হোক 2 কাঠা হোক, বা ভাই বা ছেলে, কেউ না কেউ শহরের দিকে মানে থেকেছে, এখানে তো সয় সম্পত্তি যাই হোক শহরের দিকে থাকছে। এখন বর্তমানে আপনারা এই ইলেকট্রিক পাওয়াতে একটু খুশি আছেন? হ্যাঁ, ইলেকট্রিক পাওয়াতে রাস্তা পেলে। এবার আপনাদের এখানে কি কি পেলে আপনাদের সুবিধা আছে? আমাদের এখানে প্রথম ধাপেই হচ্ছে রাস্তা হোক। রাস্তা হোক? প্রথম ধাপেই হচ্ছে রাস্তা। তাহলে স্বাস্থ্য সেবা বলতে তেমন নাই বললেই চলে? না, এখানে স্বাস্থ্য সেবা। সো দর্শক বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গ্রামের অবস্থা। তো এই চর রাজাপুর, তো এই জায়গাটা নতুন রাজাপুর বলছে। তো রাজাপুর চরের এই কটা বাড়িঘর দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা একজনের সঙ্গে কথা বলে নিলাম। তো ওনার মুখ থেকে যা শুনলাম, তা কিন্তু এখানকার মানুষ কিন্তু অনেকটাই কষ্টে জীবন পার করছে। তো এই হচ্ছে বাড়ির অবস্থা। তো দেখতে পাচ্ছেন, তো ভারতের সীমান্তবর্তী এরিয়ায় এসে ওখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি, আর এখানে বাড়ি দেখতে পাচ্ছি। এইভাবে চালা তুলে থাকেন, তো অনেক কষ্টদায়ক এখানকার। তো এর আগে ইলেকট্রিক ছিল না, তো এখন বর্তমানে এখন ইলেকট্রিক পেয়েছে। বাট এখানকার মানুষের মূল উদ্দেশ্য হলো যে এখানে একটা রাস্তা হোক। এই রাস্তাটা হলে পরে এখানকার মানুষের যাতায়াতের সুবিধা অনেকটাই উন্নতি হবে বলে মনে করা যাচ্ছে। তো এখানে রাস্তা নেই বললেই চলে, একদমই রাস্তা নেই। তো বর্ষার সময়তে কিন্তু অনেকটাই কষ্টকর। আপনাদের ছেলেগুলো কোথায় পড়াশোনা করে? আমার ছেলে আপনার চরপটি বাড়ি যেত, এখান থেকে চরপটি বাড়ি 6 কিলোমিটার যাওয়া তো অনেকটা পথ। এই তো কাদা দহল বন্যাতে নদী পার যাবে। ওই ছেলেটা আসছে, এই মেয়েটার ওইটা ছেলে আপনার জিয়াগঞ্জের থেকে পড়াশোনা করলো। তো হাই স্কুল নেই, প্রাইমারি স্কুল আছে এখানটায়? হ্যাঁ, প্রাইমারি স্কুল আছে, এসএসকে বাচ্চাদের আছে। ও, স্কুলগুলো কত বছর হলো? আমরা এসেছি ওই প্রায় আমাদের সাথে সাথে। তাহলে এখানকার রাস্তাটা হয়ে গেলে আপনাদের অনেকটা সুবিধা হবে। সর্বপ্রথম আমাদের রাস্তা যোগাযোগ। ওই লাস্ট বাড়ি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সামনে একদম লাস্ট বাড়ি। দর্শক বন্ধুরা, এই প্রচণ্ড গরমে প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একদম ভারতের শেষ সীমান্তবর্তী এলাকায় আসলাম। আর এখানে এসে এই যে জায়গাগুলোর মানুষের যে বসবাস অনেকটাই কষ্টকর। তবে ইলেকট্রিক পাওয়াতে অনেকটাই
কষ্ট থেকে একটু বেঁচেছে। তো বন্যার সময় কিন্তু অনেকটাই কষ্টকর। তো এখানে রাস্তা হলে কিন্তু এই গ্রামের মানুষগুলোর একটু সুবিধা হবে বলে মনে করছেন। সো আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে বাড়ি। আমি একদম শেষ যে বাড়িটা আছে সেটা দেখাচ্ছি। এই হচ্ছে বাড়িঘরের অবস্থা। কিভাবে বাড়িঘরগুলো ভেঙে গিয়েছে। তো এটাই কিন্তু শেষ বাড়ি, আর কিন্তু বাড়ি নেই। ওই পারে কিন্তু বর্ডার। ভোট চাইতে আসা হয়, বাট নেতাদের চোখে পড়ে না যে এই মানুষগুলোর কি অবস্থা। সো আপনার নামটা বলেন। কুলাল মন্ডল। তো এটা আপনার বাড়ি নাকি? এটা বাড়ি। তো আপনাদের পূর্বপুরুষ থেকে আপনারা এখানেই থাকছেন? হ্যাঁ, মানে অনেক বছর থেকে? অনেক বছর থেকে। আমার এর আগে বাড়ি ছিল, ভাঙনে ভেঙে গেছে, ফের আবার 20-25 বছর পর জমিগুলো উঠেছে, আবার একটা বাড়ি করেছি। তো বন্যার ভাঙনে তো আপনাদের অনেকটা কষ্ট। প্রচুর প্রচুর। ঘর বাড়ি না গেছি না, কি অবস্থা আছে। তো আপনারা এই যে ঘরগুলো করেছেন আপনারা নিজেরাই করেছেন? নিজেরা। ওই ঘরটা ওই মানে ছোট থেকে আপনারা দেখে আসছেন এই কষ্টের ব্যাপারটা? কষ্টের ব্যাপার। সুখ সুবিধা কোনো কিছু নাই তো এখানে, রাস্তাঘাটও ঠিক নাই, কারেন্টে এসছে, কারেন্টও ঠিক চলে না, মাঝে মাঝে কারেন্ট চলে যায় নাকি? চলে যায়। ওই ঝড় আসে, প্রচুর ঝড়, ফাঁকা মাঠ। ঝড়ের সময় হ্যান্ডেল নামে যায়। হ্যাঁ, তো ঝড়ের সময় তো আপনাদের এখানে থাকাও তো অনেকটা কষ্ট। অনেক কষ্ট, ঘর বাড়ি উড়ে যায় ঝড়ে। আমাদের ঘর ভেঙে গেছে, আছে ভাঙার। তো এই রাজাপুরের টোটাল বাড়ি কটা আছে? বাড়ি এখানে 7টা আছে। 7টা বাড়ি আছে। 7টা বাড়ির লোকগুলো এখানেই থাকতেন আগে থেকে? আগে থেকে থাকি। কেউ চলে গেছে, মানে কেউ মানে অত্যাচার হয়, চারিদিকে জঙ্গলা। তো আপনাদের এই সংগ্রাম নিয়ে আপনাদেরকে বেঁচে থাকতে হয়েছে? হ্যাঁ, খুব কষ্ট। ওই নৌকাতে চাপতে হয় আমাদেরকে। বন্যা হয়ে যায়, গোটা চারিদিকে বন্যা হয়ে যায়, চারিদিকে জল, তখন বোটে, নৌকাতে বোটে যাওয়া আসা করতে হয়, ওই হাট বাজার যেতে হয়, সেই টাকপাড়া। আর স্বাস্থ্যের যদি অসুবিধা হয় তাহলে তো আপনাকে আবার কোনো কিছু নাই, কিছু উপায় নাই, ডাক্তার কোনো যোগাযোগ নাই। যেতে হবে নসুপুর, খড়িব না, আর নাহলে এদিকে শাকপাড়া। শেখপাড়া যেতে গেলে তো অনেকটা পথ। অনেক পর যেতে যেতে কতজন মারা যায়, যুক্তি নাই, যোগাযোগের রাস্তা নাই। রাস্তা হয়ে গেলে মানুষের সুবিধা হবে, কিন্তু সুবিধা কীভাবে হবে? রাস্তায় তো হচ্ছে না। তাহলে এই জায়গাকার রাস্তাটা হলে আপনাদের অনেকটা সুবিধা হবে। অনেকটা সুবিধা হবে। রাস্তার প্রয়োজন। ইলেকট্রিক চলে এসছে, বাট ইলেকট্রিক মাঝে মাঝে মনে করে ওগুলো সলভ হয়ে পড়ে, সলভ হয়ে যাবে। তো রাস্তাটা খুব দরকার। রাস্তার খুব দরকার। আর আপনারা মানে ঘর পাননি? ঘর পাই। আমাদের একবার পাটকাটি আমার ছবি তুলে গেলো বারান্দা থেকে। হ্যাঁ, এখন তোর মামার ছবি তুলে গেছে ঘর পাবে বলে। আজ মনে হয় 10-15 বছর হয়ে গেল। একবার আমার যখন সঞ্জিত হয়ে যাবে তখন ছবি করে নিয়ে গেল। আপনাদের এখানকার তাহলে রোজগার কি? ওই জমি জায়গা আবাদ করে খেতে হয়। আর এই গরু লালন পালন? হ্যাঁ, ছাগল, গরু, ভেড়া পালন করতে হয়, আর এই জমি জায়গা আবাদ করতে হয়। আর সামনে তো আমরা বর্ডার দেখতে পাচ্ছি, তো বিএসএফ সহায়তা করে? হ্যাঁ, করে। ওই বিএসএফ অফিস। হ্যাঁ হ্যাঁ। যে কোনো অত্যাচার নাই আমাদের। ইটের বাড়ি হলে আপনারা অন্তত ঝড় থেকে রক্ষা পেতেন। ঝড় থেকে রক্ষা পেতেন। মানে এগুলো ঝড় থেকে রক্ষা পাওয়া যাবে না, ফাঁকা উড়ে যাবে। ফাঁকা উড়ে গেছে, যে ঝড় হলো সবাই উড়ে গেছে। এভাবে ঠিক করতে হবে। খাওয়া দাওয়ার অসুবিধা হয় না? খাওয়া দাওয়া অবশ্যই হবে। এখানে কি খাওয়া দাওয়া? কোনো কিছু নাই তো। মানে আবাদ করে যেটা হয় সেটাই সেটাই খেতে হবে। সরকার এখানে হাট বাজারও নাই, আর খেতেও পাওয়া যায় না। সরকার থেকে যে চাল ডাল গুলো দেওয়া হয় এগুলো রেশন থেকে পাওয়া যায়। ও, আপনাদেরকে আবার এই দিকটা যেতে হয়? হ্যাঁ। তো এটা কোন দিক পড়ছে? এটা আপনার ওই যে সুধান্নপাড়া বলছে, সুধান্নপাড়ায় আমাদের হিন্দু পাড়া। এটা নতুন রাজাপুর। হ্যাঁ। আর নির্মলচর কোনটা? নির্মলচর ও, পথে ভেঙে গেছে। হ্যাঁ, ওকে বলে নির্মলচর। ওখানে ছিল মানুষ, ভাঙনে ভেঙে চলে এসছে। তাহলে এখানকার ছেলেদের পড়াশোনা হচ্ছে না? না, কেন হচ্ছে না? ওই যে বৃষ্টি হয়ে, যখন বৃষ্টি হয়েছে রাস্তা নাই,
কাদা হয়েছে, কাদা গাড়ি নিয়ে মাস্টার আসতে পারছে না, বহু দূরে বাড়ি। এটা তো আপনার ছেলে নাকি? হ্যাঁ, আবার এখানে প্রাইভেটের মাস্টার নাই। স্কুল বলতে গেলে প্রাইমারি স্কুল যেটা একটু হ্যাঁ, ওই তো ওই মহিলাদের উপর। ও, তো স্কুলে যাই তো? হ্যাঁ, যা। শিক্ষার হার একদম মানে পিছিয়ে আছে। পিছিয়ে আছে, এখানে শিক্ষা নাই, শিক্ষার হার পিছিয়ে। কারণ মাস্টার আসতে পারে না। তাহলে আপনারা তাহলে পড়াশোনা করতে পারেননি? না, আমরা তো ক্লাস 4 অবধি পড়েছি, খুব কষ্টের মধ্যে, অনেক কষ্টে, অনেক কষ্টের মধ্যে পড়েছি। সে তো অবশ্যই। মানে এক কথায় খেতেই পেতাম না, খাওয়ার জন্য খুব কষ্ট। হ্যাঁ, কেউ নাই তো আমার। আবার এখানে যদি একজন মারাও যায় তাও তো তেমন মানুষজনও নেই, না, এসে ডেকে আনতে হবে দূর থেকে। অনেকটাই কষ্টের। অনেক কষ্ট। তোমাদের নাম কি? আমার নাম সুস্মিতা মন্ডল। হ্যাঁ, ভালো করে বলতে হয়। চান্দু মন্ডল। স্কুল যাও তো? এই কাকে কথা বলো, ওই মোবাইলের দিকে সুস্মিতা বলতে পারি। ওদিকে কোন ক্লাসে পড়ছো তুমি? কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4-এ পড়াশোনা করবে? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। সো এই সীমান্তবর্তী এরিয়ার এই শেষ যে বাড়িটা আছে, তো এই বাড়ির মালিকের সঙ্গে আলাপ আলোচনা করলাম। তো একটু আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা পার করছে এখানকার মানুষ। ছাগল, ভেড়ার পশুপালন এখানটায়। তো এখানকার রোজগার বলতে গেলে পশুপালনই বলা যায়, আর কৃষিআবাদ। এই হচ্ছে ফ্যান। কি অবস্থা পার করছে দেখুন, অনেকটাই কষ্টের। আর যে জমিটা আছে এটা আপনাদের নিজস্ব জমি নাকি? ও, মানে আপনাদের বংশগত। কঠিন অবস্থা। তো এই হচ্ছে পশুপালন, আর এটা হচ্ছে বাইরের দিক। টিউবওয়েলে জল উঠে? পুরো ভেঙে গিয়েছে, একটু নিরাপত্তা বলে কিচ্ছু নেই। তো আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই নতুন রাজাপুর যে চর এরিয়ার মানুষগুলো আছেন, তো অবশ্যই এখানকার রাস্তাটা হোক। আর এই যে বাড়ির অবস্থা, তো আমি চাই যে সরকার থেকে এই মানুষগুলো বাড়িঘর যেন পায়। সো এই একটি মাত্র ফ্যান, এই ফ্যানে জীবন কাটছে এই প্রচণ্ড তাপমাত্রায়, প্রায় 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অনেকটা কষ্টে জীবন পার করছেন এখানকার মানুষ। আপনাদের বাড়ি কোনটা, এটা নাকি? তো ঝড়ে এই সব জায়গাগুলো ভেঙে গিয়েছে। অনেকটাই কষ্টের জীবন। তো এই জায়গাটা ঝড়ে ভেঙে গিয়েছে, তো এখানেও কিন্তু মানুষজন শুয়ে থাকেন। তো দেখুন অনেকটাই কষ্টের। তারা বুঝতে পারছেন যে এই রকম অবস্থায় পুরোটা ভেঙে গেছে, একটু ধাক্কা দিলে কিন্তু ভেঙে যাবে। আর ঝড় তো অনেক কঠিন অবস্থা, বন্যার ভাঙনে আর এই ঝড়ের অবস্থায় মানুষের অনেকটাই কষ্টে জীবন পার করছে। দেখুন এই ইলেকট্রিক বোর্ডটা এই পাটখড়ির উপরেই কিন্তু লাগানো আছে, এটাও কিন্তু নিরাপত্তা নেই, কখন ইলেকট্রিকটা গায়ে পড়ে যাবে বলা যায় না। আর এখানে কিন্তু মানুষজন শুয়ে থাকেন। ফ্যানের অবস্থা দেখুন। তো এই চর এরিয়ার মানুষদের অনেকটাই কষ্টের। আমি পুরো ঘেমে কঠিন অবস্থা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে এখানকার মানুষ কি অবস্থায় জীবন পার করছে। আর এ হচ্ছে গেট, কি করে পার হচ্ছে দেখুন কি অবস্থা। ঝড়ের সময় আপনারা কি করেন?
বসেন। তো ঠিক আছে, ঝড়ের সময় কি করেন আপনারা? ঝড়ের সময় যে ওই মাথার তলা ঢুকে যায় বয়ে। ও এই ভিতরটা ঢুকে যান? হ্যাঁ, ভিতরে ঢুকে যায়। মানে এই ঘরটা সেদিন ঝড়ে উড়ে চলে গেছে, ওদের ঘরের উপর ফেলে দিয়েছে। এগুলো তো পচেও যাচ্ছে, তখন আবার কি করতে হয়? ওই যে খট্টর কেটে আবার বাঁশ কেটে তখন কোনো রকম করে আবার বানায়। ছাগল, কঠিন এক অবস্থা। ওই ঘরটা দেখালাম আপনাদেরকে, পুরো ভেঙে গিয়েছে, একদম দুমড়ে মুচড়ে গেছে। তো ঝড়ের সময় কিন্তু এই মানুষগুলো কিন্তু এই যে বিছানা করা আছে, এই বিছানার নিচেই শুয়ে পড়েন বা বসে পড়েন সেই ঝড়ের সময়। তাহলে বুঝতেই পারছেন যে কতটা অনিরাপদ বসবাস করছেন এই সীমান্তবর্তী এরিয়ার মানুষগুলো। ভারত বাংলাদেশ বর্ডার, আর এই বর্ডারের কাছে যে কটা বাড়ি দেখলাম, অনেকটাই কষ্টের জীবন। এই যে ঝড়ো হাওয়াতে যেসব বাড়িগুলো ভেঙে গেছে আবার পুনরায় তৈরি করে আবার আছেন। আর সেখানে তো আপনারা শুনতে পেলেন যে সেই যেখানটায় বিছানা তৈরি করা হয়েছে, তো সেই বিছানার নিচে লুকিয়ে পড়েন এই ঝড়ের প্রবণতায়। তো ঝড় হলে তাদের অবস্থা কিন্তু অনেকটাই অনিরাপদ বাসস্থান হয়ে যায়। তো এই জায়গাটার কিন্তু অনেকটাই কষ্টের জীবন। তাদের পূর্বপুরুষরাও এখানেই বসবাস করেছেন। সো এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, জজিরা প্রাথমিক বিদ্যালয়, আর এটা ভগবান গোলা দক্ষিণ চক্র। তো এই বর্ডার এলাকার এই হচ্ছে প্রাইমারি স্কুল, এখানে কোনো হাই স্কুল নেই। তো এখানকার ছেলে মেয়েগুলো এই প্রাইমারি স্কুলে এসে পড়াশোনা করে। অনেকেই এমন আছে এখানে ক্লাস 4 পর্যন্ত পড়ে আর পড়াশোনা করে না। তো আমি এখন দাঁড়িয়ে আছি 5 নম্বর জজিরা প্রাথমিক বিদ্যালয়ে, আর জজিরার সীমান্তবর্তী এরিয়াতে গেছিলাম। তো সেখানকার মানুষদের সঙ্গে আলাপ আলোচনা করলাম। তো তাদের ছেলে মেয়েগুলো এখানেই পড়াশোনা করে, তাছাড়া আর হাই স্কুল নেই। হাই স্কুলে পড়তে গেলে আরও অনেকটা পথ যেতে হবে। সো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই অসহায় মানুষদেরকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।